মাথার মধ্যে রাখবেন কোন একটা জিনিস চিন্তা করার জন্য, যে রিকোয়ারমেন্টস অনুযায়ী। সো আমার একটা হেডিং আছে, দেন আমার বডির মধ্যে ডিপ বসাইতে হবে, ডিপের মধ্যে কিছু লেখা টেখা হবে, এস থাকবে, ইউজার ফিল্ড আনার জন্য ইনপুট লাগবে, সিলেক্ট যদি থাকে অপশন স্প্যান দিয়ে। তো নরমাল এই জিনিসগুলো সবসময় দরকার হয় এর জন্য। আর এই জন্য আমি আপনাদের থেকে কাজ দিয়ে আইডেন্টিফাই করে ওই জিনিসগুলো এখানে পুট করছি, যে এগুলা you have to understand about these things, then you will be able to go forward. So now we can talk about the CSS. CSS এর মধ্যে সেম HTML এর যে জিনিসটা আমি করছি, যে কি জিনিসগুলো মাথায় রাখা উচিত, দেন CSS এও কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত আমাদের কাজ করার জন্য। So CSS আমরা তিন ভাবে ডিক্লেয়ার করতে পারি। ইনসাইড HTML ট্যাগ, ইনসাইড HTML ট্যাগের মধ্যে আমরা CSS লিখতে পারি, দেন ইনসাইড HTML হেড, হেডের মধ্যে আমরা CSS লিখতে পারি, কিংবা আমরা আলাদা একটা CSS ফাইল তৈরি করে সেটাকে ইনক্লুড করতে পারি। ইনসাইড ডিপ, ইনসাইড HTML ট্যাগ কেমনে লেখা, সাপোজ আমি একটা ডিপ, দেন তার স্টাইল লিখলাম, এই কালার হবে, এই হাইট হবে, এই উইডথ হবে, এভাবে আমি ইনসাইড HTML ট্যাগের ভিতরে লিখতে পারি। দেন আমি যদি হেডের মধ্যে লিখি, দেন হেডের মধ্যে আমার যে একটা স্টাইল নিতে হয়, টেক্সট আর CSS, দেন আমি ডিভের একটা আইডি দিয়েছি d1, d1 কে ধরে দেন আই পুট দ্যাট CSS দেয়ার। তারপর হচ্ছে আমি যদি বাইরে থেকে ইম্পোর্ট করতে চাই, সো বাইরে থেকে ইম্পোর্ট করতে হলে CSS আমি একটা ফোল্ডার করছি, ওর ভিতরে আমি রাখছি style.css, দেন আমি ওটাকে ইনক্লুড করছি এখানে। তারপর যেটা আসে ইউজের ভিতরে CSS এর মেইন যে ইউজগুলা, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আইডিয়ার ক্লাস CSS এর। সো আইডিয়ার ক্লাস সম্পর্কে সবাই ক্লিয়ার? আচ্ছা বলেন তো আইডি কেন ইউজ করা হয়? আইডিটা নির্দিষ্ট করে কালার করা, এটাকে ধরো একটা ডিভের মধ্যে একটা ক্লাস আছে, ওই ডিভের মধ্যে কোন কম্পোনেন্টকে যদি আমি ওকে সিলেক্ট করতে চাই, টোটালি পার্টিকুলার তখন আইডি ক্লাসের কিছু আর ক্লাস ক্লাস উইথ ক্রস লিংক সবগুলো সেম নেমের ক্লাস, মনে করেন একটা ক্লাসের নাম ফিক্স, যেটা দিয়ে আমি ওভারফ্লো ক্লিক করতে চাচ্ছি, এটা প্রত্যেকটা কম্পোনেন্টে এলিমেন্টে আমি ইউজ করতে পারবো। কিন্তু আইডিটা হবে টোটালি ইউনিক এবং সেম নামে আরেকটা আইডি থাকতে পারবে না। আচ্ছা, সবার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আছে, বাট এক্সপ্লেইন করতে পারতেছেন না। এক্সপ্লেইনটা হচ্ছে যদি আমরা এইভাবে চিন্তা করি, সাপোজ আমার এখানে তিনটা ডিভ আছে 1 2 3। সো তিনটা ডিভের মধ্যে আমি তিনটা ডিভেরই আমি চাইতেছি ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর চাচ্ছি হাইট হচ্ছে, উইডথ হচ্ছে 700, হাইট চাচ্ছি 400। তিনটা ডিভেরই আমি সেম প্রপার্টি চাচ্ছি। তখন আমি কি করতে পারি, তিনটা ডিভের জন্য একটা নরমাল ক্লাস সাপোজ d1 ইউজ করলাম, দেন d1 এ যদি আমি এইটুকু সেট করে দিই, আর তিনটা ক্লাসের যদি তিনটা ডিভেরই যদি সেম ক্লাস রাখি d1, তাহলে সেম প্রপার্টি সবার জন্য অ্যাপ্লাই হবে। আমি চাচ্ছি মাঝখানেরটার ব্যাকগ্রাউন্ডটা রেড করতে, আর এটা চাচ্ছি 600 300। তখন আমি কিন্তু আর ক্লাস দিয়ে করতে পারবো না। তখন আমি কি করতে হবে, আমাদের মাথায় যেটা রাখতে হবে মেইনলি CSS এর ক্ষেত্রে নেমে, যে আমার কোথায় কোথায় আলাদা আছে, কোথায় কোথায় সেম আছে। যেহেতু আমার সবসময় টার্গেট থাকবে লেস কোড ডু মোর, এই টাইপের কনসেপ্ট আমার মাথার মধ্যে সবসময় থাকতে হবে। কম কোডে কিভাবে অনেক জিনিস বোঝাইতে পারি, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। তো সো এফিসিয়েন্সির ব্যাপারে যখন আসবে, তখন আমি চেষ্টা করব যে আমি একটা ডিজাইন পাইলে আমি দেখা ওটাকে গ্রুপাইজ করার চেষ্টা করব, যে how do I set these things in a group and this in a group, then I can use class for them and I can use ID or class, something like that. So এটা হচ্ছে মেইন জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন HTML এর ক্ষেত্রে বলছি যে একটা বড় ডিপ, দেন ছোট ডিপগুলো জাস্ট কিবোর্ড বাংলাদেশ এইভাবে চিন্তা করতে। সো CSS এর ক্ষেত্রে আমরা আগে আলাদা করে ফেলার চেষ্টা করব কিভাবে আমি আইডিয়ার ক্লাস প্রপারলি ইউজ করতে পারি, তাহলে দেখবেন কোডিংটা কমে গেছে, কষ্টটা কমে গেছে। তারপর যেটা আসে বাংলা লিঙ্ক, না বাংলা লিঙ্ক আসলে অলরেডি। আচ্ছা, CSS এর একটা খুব একটা স্ট্রাকে আলাদা জায়গা হচ্ছে বক্স মডেল। সো বক্স মডেলের মধ্যে মেইন জিনিসটা যেটা হ্যাম্পারিং করে বোঝার জন্য, সেটা হচ্ছে মার্জিন আর প্যাডিং। মার্জিন আর প্যাডিং নিয়ে অনেকে ঝামেলা আছে, যা মার্জিন দিব না প্যাডিং দিব, মার্জিন দিব না প্যাডিং দিব, কি হবে আসলে কি বুঝতে পারতেছি না, কি করা যায়। সো এই মার্জিন আর প্যাডিং এর কনসেপ্টটা এটা W3 স্কুলে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সবাই এই ইমেজটা দেখতে পাচ্ছেন? এবার দেখেন এই ইমেজটাতে এরা কি সুন্দরভাবে বুঝিয়েছে। পুরা হচ্ছে আমার বাংলাদেশ বাইরের, মানে মেইন র্যাপার ডিপটা আমি আলাদা করে দিয়েছি।
ওই ডিভের সাথে তার ভেতরে যত কন্টেন্টের সম্পর্ক, ভেতরে আরো ধরেন 5টা ডিভ আছে, এই ডিভেতে কত দূরে থাকবে, এই ডিভেতে কত দূরে থাকবে, I'll declare that through margin। মার্জিন দিয়ে আমি সেটা ফিক্স করব, কতটুকু বর্ডার থাকবে এই ডিভেতে, এই ডিভের মধ্যে বর্ডার দিয়ে আমি স্পেসটা দেখাইতে পারি। তারপর ওই ডিভের ভেতরে যে কন্টেন্ট থাকবে, সাপোজ একটা ডিভের ভেতরে দুইটা টেবিল আছে, একটা ইউজার ইনফরমেশন আর একটা সাপোজ ওনার কোম্পানি ইনফরমেশন। সো ওই কন্টেন্টের ভেতরে যখন আমি সাইজ করব, দেন হচ্ছে আমি ইউজ করব প্যাডিং। সো মার্জিন আর প্যাডিং এর কনসেপ্টটা মাথার মধ্যে সবসময় ক্লিয়ারলি থাকতে হবে, যে কোথায় আমি মার্জিন 5 পিক্সেল দিলে কাজ হবে, কোথায় প্যাডিং 5 পিক্সেল দিলে কাজ হবে। সো মার্জিন আমি যখন সাপোজ আমি যখন ঢাকাকে খুলনা থেকে আলাদা করব, দুইটা ডিভ আমার, দেন I'll have to use margin। বাট আমি যখন ঢাকার শাহবাগ আর সায়েন্স ল্যাবকে আলাদা করব, দেন I have to use padding because they are inside ঢাকা। মার্জিনের বিষয়টা হচ্ছে যে পুরোটা তো আমার বাংলাদেশের মধ্যে আমার ঢাকা একটা ডিভিশন, খুলনা একটা ডিভিশন। সো ঢাকা আর খুলনাকে যখন আলাদা আলাদা জায়গা দিয়ে যখন সাইজ করব, তখন মার্জিন ইউজ করব, দেন I have to use margin। বাট আমি যখন ঢাকার ভেতরে দুইটা জিনিস, সাপোজ শাহবাগ আর সায়েন্স ল্যাব দুইটা থানা ধরেন, সো এই দুইটা থানাকে আমি যখন আলাদা করব, তখন I have to use padding কারণ they are inside of ঢাকা। সো মার্জিন আর প্যাডিং এর কনসেপ্টটা মাথার মধ্যে ক্লিয়ারলি ঢুকাইতে হবে। এখন বাংলাদেশ থেকে একটা ডিভ, পুরো বাংলাদেশটা একটা ডিভ, পুরো বাংলাদেশ একটা ওয়েবসাইট, পুরো পৃথিবীটা একটা ওয়েবসাইট। বাংলাদেশ দিয়ে র্যাপিং করছি, বাংলাদেশটা একদম মেইন ডিভ। তার ভেতরে আমি 7টা ডিভ, মানে যেহেতু আমাদের 7টা ডিভিশন আছে, ওই 7টা ডিভিশনের মধ্যে একটা ঢাকা একটা খুলনা, এই দুটাকে আলাদা করতেছি মার্জিন দিয়ে, সরাইতেছি। এত পিক্সেল সরে থাকবে, এত পিক্সেল সরে থাকবে। দেন আমি ঢাকার ভেতরে যখন দুইটা থানাকে আলাদা করতেছি, দেন আমি প্যাডিং ইউজ করতেছি, কারণ ঢাকার ভেতরে তখন আমি কন্টেন্টগুলো নিয়ে হ্যান্ডেল করতেছি। ওইটাও সামহাউ মার্জিন দিয়ে মেইনটেইন করা যায়, বাট দ্যাটস দ্য কমপ্লেক্স থিং। ডোন্ট থিংক অ্যাবাউট দ্যাট। মেবি ইয়েস, ডাইমেনশন। ডাইমেনশন মানে হচ্ছে দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এই যে এই টেবিলটাতে সুন্দরভাবে ডাইমেনশনটা বোঝানো আছে। হাইট কি, ম্যাক্স হাইট কি, ম্যাক্স উইডথ কি, মিনিমাম হাইট কি, মিনিমাম উইডথ কি, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, অটো দিলে কি হবে, পার্সেন্টেজে দিলে কি হবে, ইনহেরিট করলে কি হয়, এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে হবে। এটা আসলে করতে করতে এক্সপেরিয়েন্স হয়ে গেলে তখন আর কি বোঝা যায়। মনে করেন আমি 700 পিক্সেল মেইন বাংলাদেশের সাইজ দিছিলাম আমি পৃথিবী থেকে, মানে আমার র্যাপিং টিপের সাইজ ছিল সাপোজ 900 উইথ আর 600 হাইট। সো দেন I have to divide in 6 division। সো আমি ঢাকার জন্য সেভ করলাম যে যেটা আমি মেইনলি বুঝাইতে চেয়েছিলাম, তখন চলে গেছি, এখন মনে করো ভাগ করতে হবে এমন ভাবে যেন এটা থেকে বাইরে না চলে যায়, তাই তো? বাইরে চলে গেলে তো ওয়েবসাইটের বাইরে চলে গেল, ডিজাইন পুরো নষ্ট হয়ে গেল, তখন তো আর ক্লায়েন্ট টাকাও দিবে না, কেউ কিনবেও না। সো এই 6টা পার্টে আমি কিভাবে ভাগ করব, সেই চিন্তাটা আমি কিভাবে করব, আমার এক এক পার্টে আমি 2টা করে ডিভ ফেলছি, এটা 3টা পার্ট বানাইছি। প্রথমে মেইন ডিভের মধ্যে 3টা পার্ট বানানোর পরে 2টা ডিভি, প্রথম আমি এই ডিভটা নিলাম, এই ডিভটা এটা D1, তার ভিতরে এটা আছে ধরেন D3, আর এটা আছে ধরেন D2, এটা মেইনটা D1। সো D1 এর এক, আর এটা হচ্ছে D1 এর 2। সো আমার এটা D1, এটা D2, এটা D3। বাংলাদেশকে পাওয়ার পর আমি 3টা সেকশনে প্রথমে ভাগ করছি, করে এবার আমি 6টা ডিফারেন্ট ডিভ ওটার ভিতরে আমার সেট করতে হবে। সো এই D1 এর প্রপার্টি আমি কি হিসাব করে লিখবো, আমি জানি আমার কাছে 900 পিক্সেল আছে উইথ। সো আমার এই D1 এর 900 পিক্সেল উইথ হবে, তাহলে এটার মধ্যে ফিট হবে। 900 পিক্সেল উইথের জন্য আপনি এটারও ডাইরেক্ট প্রপার্টি 900 লিখতে পারেন, কিংবা এটার উইথটা আপনি ইনহেরিট লিখতে পারেন। ইনহেরিট জিনিসটা কি? ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ থেকে আসে। আপনার গ্র্যান্ডফাদারের যদি 1 কোটি টাকা থাকে, যখন আপনার গ্র্যান্ডফাদার মারা যাবে, দেন আপনার ফাদার কিন্তু 1 কোটি টাকার মালিক হবে। সো রিয়েল লাইফে এই জিনিসটা প্রোগ্রামিং আসে, এটাকে প্রোগ্রামিং বলে ইনহেরিট। তো ওইটা থেকে অটোমেটিক্যালি এখানে, হ্যাঁ, ইনহেরিটেন্স থেকে আসে, অটোমেটিক্যালি এখানে চলে আসে। সো আমি যদি D1 এর প্রপার্টিতে উইথ যদি ইফ আই পুট দ্যাট ইনহেরিট, দেন অটোমেটিক্যালি D1 করবে কি, ওর উইথটা 900 পিক্সেল বসায় দিবে, কারণ ওর
প্যারেন্টস এর আছে 900 পিক্সেল, ওর বাপের 900 পিক্সেল আছে, অটোমেটিক তার সাইজটা 900 পিক্সেল করে নেবে। সেম D2 D3 এর ক্ষেত্রে করলাম, বাট হাইট কিন্তু আমি 700 পিক্সেল বসাইতে পারতেছি না। 700 পিক্সেলের এটাকে আমার ভেঙে তিনটা ভাগে ভাগ করতে হয়েছে। তিনটা ভাগে ভাগ করার সময় আমি চিন্তা করব 700 ডিভাইডেড বাই 3 তাহলে কত আসে, ধরেন 250 অর সামথিং লাইক দ্যাট যা আসে। তাহলে আমার এক একটা 81 এর উইডথ হবে মনে করেন 900 আর হাইট হবে 700 বাই 3 যা পড়ে এক ভাগে। সেম D2 এর আর D3 এর, তাহলে আমি কি হলো পুরো 700 ইনটু 900 এর কিন্তু এখন তিনটা ভাগে সমান ভাগে ভাগ করে ফেলছি, যে ওয়েবসাইটটা যে কোনো ফরম্যাটের মেশিনে যে কোনো সাইজের মেশিনে একটা ডিভও ভাঙবে না, একটাও বাইরে যাবে না। তার কারণ কি, বর্ডটা তো 900, বর্ডটা যদি ঠিকঠাক মতো সেট হয়ে যায় বাকিগুলো তো অটোমেটিক সেট হতে বাধ্য, কারণ আমি তো একদম ফুল ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করে আমি ওখানে বসাইছি, সো ভাঙার কোনো সিস্টেম নেই। একইভাবে D1 যখন আসবো, D1 এর 1 যখন আসবো, তখন আমি কি করব, আমি জানি আমার হাতে 900 আছে, বাট আমার এখানে দুই ভাগে দুইটা ডিপ বসাইতে হবে। দুইটা ডিপ বসাইতে হলে আমি এক একটা 450 করে পড়ে দুই ভাগে, তো 450 দিলে কি হবে, গায়ে গায়ে মিশে যাবে। তখন আমি কি করতে পারি, এখান থেকে 25 নিলাম, এখান থেকে 25 নিলাম, নিয়ে মাঝখানে একটা 50 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিলাম। এখানে মনে করেন একটা বর্ডার দিয়ে দিলাম, সাপোজ এখানে আমি প্যাডিং দিয়ে দিলাম 50 পিক্সেল দুইটার সাথে দিয়ে দিলে কি হবে, তাহলে এখানে থাকলো 425, এখানে থাকলো 425, কারণ এখানে তো 25 নিছি, এখানে তো 25 নিছি, নিয়ে মাঝখানে একটা 50 মেরে দিছি, তাহলে কিন্তু 425 প্লাস 50 প্লাস 425 900, সো ফিট। সেম স্টাইলে সবগুলো বসাই গেলাম, তাহলে কোনো ডিজাইন ভাঙার সম্ভাবনা নাই, কোনো একটা ডিজাইন ছুটে যাওয়ার সম্ভাবনা নেই, কোনো পেজের পুরো কোনো দিক দিয়ে পেজ আর খারাপ হতে পারবে না, সো অল আর ফিট। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সাইজ পাওয়ার পর কিভাবে থিঙ্ক করতে হয়। আর সাইজটা আপনি কোথা থেকে পাবেন আপনি জানেনই, যে কারণে পিসি হোক না কেন ওটা 1024 ইনটু 768। সো আমি একটা গ্লাস দেখাইতে গেলে আমার 900 ইনটু 700 বসাইতে হয়, 900 এর মধ্যে আমি কি করব, এইভাবে ভাগ করব, 700 এর মধ্যে আমি কি করব, এইভাবে ভাগ করব। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল থিংকিং করার ওয়ে। এখন আপনারা যে কোনো একটা ওয়েবসাইট পাইলে এভাবে চিন্তা করতে পারবেন, রাইট? পারবেন না? আচ্ছা, না পারলে মানে এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে যে কেউ করতে পারে। এর মাঝখানটাকে বলে প্যাডিং, এখানে প্যাডিং ইয়াটা ওখান থেকে আসে কনসেপ্টটা। ইনসাইডের দূরত্ব ইজ অলওয়েজ প্যাডিং, বাইরের দূরত্ব মার্জিন। সো এই কনসেপ্টে চিন্তা করে আপনি হিসাব করবেন। আমি যদি 450 দিতাম গায়ে গায়ে মিশে থাকতো, দেখতে সুন্দর লাগতো না। এর জন্য আমি 25 নিয়ে মাঝখানে একটা 50 ফেলাই দিয়েছি, দিলে কি হয়েছে, সুন্দর মতো দুই পাশে সুন্দর মতো বসে গেছে। সো এই ওয়েতে হচ্ছে আমাদের এগোতে হবে। সিএসএস এর সময় কিভাবে পুরো সাইটটাকে ভাগ করতে হবে, তাহলে ভাই আমি যেটা করব, দিয়ে রান করলেন করে একটা সুন্দর পজিশনে আনলেন, তারপর আপনি হিসাব করলেন যে এটার মধ্যে এখন আমার কাজটাকে আপনি সাপোজ রিকোয়ারমেন্টসটাকে অ্যানালাইসিস করে দেখছেন যে এটা রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, I have to put there 5 dips, so 5 dips রে আপনি তখন, or I have to put 3 dips, তো 3 dips রে আপনি তখন 900 যদি নিয়ে থাকেন, 900 দিয়ে তিনটা যদি এদিকে ডিপ ফেলেন তাহলে 300 করে, আর একটু কমায় মাঝখানে একটু ফাঁকা দিয়ে ওইভাবে জাস্ট এই ওয়েতে এগোতে হবে। সো ইটস ফুললি ম্যাথমেটিক্স, এবং সরে যাওয়ার কোনো চিন্তা নাই, কারণ ম্যাথমেটিক্স কখনো বিট্রাই করে না, সো ডিজাইন কখনো আপনার ভাঙবে না, সেই ব্যাপারে ফুললি কনফিডেন্ট থাকতে পারেন। এই ওয়েতে যে কোনো জিনিস চিন্তা করে বসাবেন, সবাই তাই করে। এটাও যদি আমি এক্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখি, দেখবেন যে এও তাই করছে, ওইলেই ফুল মার্কস ছোটবেলাতেই করে আসতেছি। এই হিসাব করে এখন বসাবেন, যদি ভাঙে তাহলে আমার গালি দিয়ে একটা মেইল লিখতে আমি মাইন্ড করব না। আরেকটা কথা হচ্ছে যে এসইও সিএসএস যদি আমরা বলছি বেসিকটা জানা জরুরি, কারণ বেসিক একটা লেভেল পর্যন্ত আসার পরে কি বুটস্ট্র্যাপ ইউজ করে নাকি বুটস্ট্র্যাপ ইউজ করে না, তার সবকিছু ইজি হয়ে যায়। হ্যাঁ, সবকিছু ইজি, তার কারণ তার একটা সবথেকে বড় একটা অসুবিধা হচ্ছে, আচ্ছা কি জানি আমার এক প্রজেক্ট পাঠাইছিলেন বুটস্ট্র্যাপ ইউজ করে, সাইফুল ভাই পরে পাঠিয়েছেন, তার আগে কার প্রজেক্টের সাইজ 1.8 মেগাবাইট মনে নেই আমার। আচ্ছা, এইগুলো তো বুটস্ট্র্যাপ ইউজ করি না। আমি একটা ফেসবুকের সিম্পল একটা পেজ ডিজাইন করতে দিয়েছি, হাইস্ট হলে 500 লাইনের কোড থাকবে, ওখানে খুব বেশি হলে 500 লাইনের কোড লিখলে সাইজ হবে 3 থেকে 4 কিলোবাইট। সেখানে আপনার বুটস্ট্র্যাপটা ইনক্লুড করার জন্য ওটা সাইজ হয়ে গেছে 1.8 মেগাবাইট। ডু ইউ থিংক দ্যাট 1.8 মেগাবাইট রান হইতে কত সময় লাগবে? সি দিয়ে হাজার হাজার লাইনের কোড লেখার পরে ওটা বাইটেতে ছাড়া কিলোবাইটে যায়, তাই দিয়ে মানে $1 মিলিয়ন কাজ করে ফেলা যায়।
আর আপনি জাস্ট একটা পেজ ডিজাইন করছেন 1.8 মেগাবাইট সেটা সাইজ হয়ে গেছে অলরেডি। সো বুটস্ট্র্যাপ এই জন্য লোকজন সহজে ইউজ করতে চায় না, যে অনেক ওয়েট হয়ে যায়। আর ওয়েট বেশি হওয়ার কারণ কি, লোডিং টাইম বেশি হবে। আর যে ওয়েবসাইট লোড হইতে বেশি সময় লাগে, আপনি নিজেই তো ওটা ভিজিট করেন না, করেন? আর দুই বেটা এত সময় লাগে লোড হইতে, নগদে ট্যাপটা কেটে। মেইন রিজনটা বলি, কারণ বুটস্ট্র্যাপ মেইন কি করছে, এই বুটস্ট্র্যাপ করছে যত ডিজাইন করা পসিবল সব সব ডিজাইন করে রেখে দিয়েছে। আমাদের মধ্যে একটা সিএসএস ফাইল রেখেছে, কিন্তু সব ডিজাইন সব। সো ওইটার হয়তো আমি 1% আর 2% ইউজ করতেছি, মানে আমার যেটুকু লাগতেছে একটু ইউজ করতেছি, কিন্তু বাকি কোডগুলো শুধু শুধু পড়ে আছে। সো বেসিক তাড়াতাড়ি ফাংশনালিটি কাজ করার জন্য আমার বুটস্ট্র্যাপ ঠিক আছে, কিন্তু আমার যদি একটা পার্টিকুলার কাজ আমি নিজে সিএসএস লেখাই অনেক বেটার, ফাস্টার। ঠিক আছে? সো এইটার জন্য রিজন আমার সিএসএস লেখা হয়তো 200-300 লাইন হবে, কিন্তু ওটা দেখা গেছে 10-15 হাজার লাইন লেখা আছে, কিন্তু ওগুলো কিন্তু আমি ইউজ করতেছি। আরেকটা জিনিস হচ্ছে কি ভাই, মানে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের জন্য কেউ যদি বুস্টের ছাড়া করতে চায় তাহলে কিন্তু অনেক কাজ করতে হবে। তখন হচ্ছে যে পেইড ভার্সন, মানে তাড়াতাড়ি কিন্তু আমার কিনা আছে, ওটা আমার ডাউনলোড করা আছে সব, আমি ইউটিউবে আপ করে ওটা দেব। ওটা হচ্ছে একটা সিএসএস পার্টিকুলার পজিশন জানার পরে ওটা দেখলে আপনি তখন উপকৃত করবেন। ওটা একটা পিওর ম্যাথমেটিক্স আছে যে আপনার ভিউ পয়েন্টের সাথে কম মানে রিলেটিভ করে আমি আমার একটু কত পজিশন বসাবো। হ্যাঁ। সো ওই ম্যাথ দিয়ে অলওয়েজ করা। সো ওইটা একটা বুটস্ট্র্যাপ রেসপন্সিভ হইলে ওই যে এটাই হচ্ছে মেইন সমস্যা। আমি হয়তো সাপোজ একটা বাটন স্মল 2-3টা ক্লাস ইউজ করছি, সো देयर আর মিলিয়ন থাউজেন্ডস অফ ক্লাস। তো বাকিটা কোড তো ও তো বুটস্ট্র্যাপ চলবে মানে তো পুরো কোড নিয়ে রান করবে। আর আপনার যে কোয়ালিটি থাকে, হ্যাঁ, সো পুরো সাইট স্লো হয়ে যাবে। তখন সবসময় চেষ্টা করতে হয় কিভাবে স্কিপ করে যাওয়া যায়। আমার পুরো প্রেজেন্টেশনে আজকে আমি এর জন্য বুটস্ট্র্যাপ রাখিনি, যে আসলে সিরিয়াসলি বুটস্ট্র্যাপ ইজ ভেরি গুড থিং, বাট আই হেট ইট শুধুমাত্র এই কারণে লোডিং টাইমটা বেশি করে দেয়। আর কারণ আমার হচ্ছে যত ফাস্ট সম্ভব আমার ক্লায়েন্টের ধরার দরকার। ক্লায়েন্ট যদি বেশি লোড দেখে চলে যায়, আমার কোনো বেনিফিট নেই ওই সাইটে। আমার না বাড়বে আমার নিড, না পাবো আমি আমার অ্যাকচুয়াল যে কাজ আমি ওয়েবসাইট তৈরি। ইটস নট টাফ, অ্যাকচুয়ালি টাফ, বাট আমি একটা সার্টেন পিরিয়ড পরে ধরছি তো এর জন্য আমার কাছে টাফ মনে হয় না। আর জাভাস্ক্রিপ্টের সবথেকে মেইন যে জিনিসটা আমি বলি সেটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট শিখতে নামার আগে অন্তত এটা শেখা বেটার যে আমি জাভাস্ক্রিপ্ট কোড নিয়ে ইউজ করতে পারি, এখানে ওখানে বসে ইউজ করতে পারি। তারপর হচ্ছে যে অ্যাকচুয়াল নিজে কোড করা, কারণ ওই ইউজটা একসময় শিখে গেলে দেন হচ্ছে ওই ইউজের মধ্যে হালকা পাতলা মডিফাইডের জন্য যেটা শেখা লাগবে এটা সবাই নরমালি শিখে ফেলতে পারে। আর কোর জাভাস্ক্রিপ্ট যদি কেউ শিখতে চান, মানে একদম পিওর জাভাস্ক্রিপ্ট যেটা আপনার মোবাইল ডেভেলপমেন্ট বা সব জায়গায় খুব কাজে দিবে, মানে ভেতর থেকে বুঝে, তাহলে অবশ্যই এই বইটা ফলো করতে হবে। তো বইটা হচ্ছে মেইনলি হচ্ছে ওই ইউজ টু শেখার পাশাপাশি বইটা। তো আপনি যদি চিন্তা করেন যে আমি শুধু একটা বই পড়েই শিখবো, তখন এটা ডেফিনেটলি অনেক টাফ হবে। কারণ সাথে সাথে পাশাপাশি বইটা রাখতে হবে। কোনো একটা জিনিস এই বইয়ে বুঝতেছি, টিউটোরিয়ালে দেখছি বুঝি নাই, বইয়ে দেখলাম বুঝি নাই, দেন ওখান থেকে একটা টার্ম আচ্ছা হালকা পাতলা বুঝছি, দেন আরেকটু ওয়েব সার্চ করে দেন বুঝে যাবো। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মেইন থিংস। তো এই বইটা যদি আমি বলি, তো বইটা সবাই নিছিলেন? জি। না নিলে আজকে আমার থেকে নিতে পারবেন। আর আচ্ছা, এই বইটার বিষয়টা যেটা, আচ্ছা আমি ড্রপবক্স থেকে বলতে পারতেছি অ্যাকচুয়াল টেস্টের দিকে ঢুকছেন। এতদিন তো মনে করেন যে ওয়ান কাইন্ড অফ ফ্রন্ট এন্ড নিয়ে খেলা করা আর কি, যেটা হচ্ছে বিষয়টা এরকম হয় যে ওই যে যেটা বলছিলেন যে কোড লিখলেই সাথে সাথে ভাই আউটপুট দেখতে পাচ্ছি কত সুন্দর, বাট জাভাস্ক্রিপ্টে ওরকম কিছু পাচ্ছি না, এর জন্য ডিমোটিভ হয়ে যাচ্ছে। জাভাস্ক্রিপ্ট আসলে যে আমি আমার প্রথম প্রেজেন্টেশনে যেটা দেখাইছিলাম যে জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়াল কাজটা কোথায় হয়। তো জাভাস্ক্রিপ্ট যদি ওই লেভেলের কাজ হয়, তো সেটা হচ্ছে যে সহজে ভিজুয়াল পাওয়াটা একটু টাফ। জাভাস্ক্রিপ্টের কেন আসছে তাহলে, এটা একটা প্রশ্ন হইতে পারে যে তাই না, যে ভিজুয়াল যদি পাইতেছি না তেমন কোনো লাভ হইতেছে না, তাহলে কেন আনছে এটা নিয়ে। ওই যে সবকিছু ঘুরে ফিরে একই টাইমের ব্যাপার। আপনি যদি একটা HTTP রিকোয়েস্ট করেন, একটা পেজ থেকে আরেকটা পেজে যাবে, দেন ওখান থেকে ডেটা নিয়ে আসবে বা ওখানে কিছু ডেটা গিয়ে পাঠাবে, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার না, মাঝখানে একটা তো ইউজারকে সামনের পরে কিছু একটা দিয়ে সামহাও বিজি রেখে আপনি যদি ভেতর থেকে ওই যে ঠিক ওই স্টাইলে একটা জাভাস্ক্রিপ্ট কল করে দেন, তাহলে ইউজার টেরও পাইলো না, অটোমেটিক্যালি তার ডেটা চলে আসলো। আমরা অনেক সাইটে গিয়ে দেখি না যে জাস্ট লিখলাম
অন দ্য স্পট নিচে লেখা হইতেছে চলে আসতেছে, এই সবই কিন্তু জাভাস্ক্রিপ্ট। ওইটা হচ্ছে এখন নতুন করে অ্যাঙ্গুলার যে আসছে ওইটা দিয়ে সুন্দরভাবে করা যায়। সো আর অনেক সাইটে হয় যে মাত্র ফর্ম সাবমিট করছি, অন্য কোনো পেজে নেয় নাই বা কিছুই নেয় নাই, অন দ্য স্পট আবার ভিউ করে দেখাইতেছে। এটা কিভাবে করতেছে? কারণ এভরিথিং ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট চলতেছে, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি কাজ করতেছে, অ্যাজাক্স কাজ করতেছে, jQuery ডিফারেন্ট কাজ করতেছে। তারপর আপনি একটা ফর্ম ফিল আপ করলেন বাট একটা ফিল্ড ফাঁকা রেখে গেছে, তাকে যাইতে দিচ্ছেন আমরা, হয় না এরকম? এসব জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে এই কাজগুলোকে করতেছে। তো jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। সো আমি কাকে জানি এই উদাহরণটা দিছিলাম যে ভাই আমি jQuery এসে বলছিল যে আমি jQuery আমার কাছে মোর ইজি লাগে, সো আমি jQuery দিয়ে কাজ করতে চাই, আমি জাভাস্ক্রিপ্ট শিখতে চাই না, আমার এরকম কিছু একটা বলছিল। তো জাভাস্ক্রিপ্ট আর jQuery রিলেশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম যে দ্যাট you want to sit a vacant seat in a public bus, but পাবলিক বাসে একটা সিট খালি আছে, আপনি বাইরে থেকে দেখছেন যে ওই সিটটা খালি আছে, আপনি ওখানে বসতে চান, বাট সিটের ভেতরে আপনি কিভাবে বসবেন যদি আপনি পাবলিক বাসে না ওঠেন? সো জাভাস্ক্রিপ্ট ইজ দ্যাট পাবলিক বাস এন্ড দ্য ভ্যাকেন্ট সিট ইজ jQuery। সো এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। jQuery দিয়ে হচ্ছে আমরা যত সুন্দর কালারফুল লেনদেন, যত মানে বেশি করে ইউজেবিলিটিটা বাড়ানো যায় মনে করুন। আপনি jQuery ছাড়াও আমরা এই জিনিসগুলো করতে পারি, যেমন একটা ফিল্ড ফাঁকা রেখে চলে গেল, কেউ এন্টার দিল, দেন আমার কি করতে হবে, ব্যাকএন্ডে গিয়ে চেক করতে হবে যে এই ডাটাটা আসে না, তাহলে আবার তার এখানে ফেরত আনতে হবে। তো দেন মাঝখানে একটা অনেক টাইম চলে গেল না? আর jQuery দিয়ে অন দ্য স্পট আমি ওই টাইমটাকে লেস করে দিতে পারতেছি, মাঝখানে 30 সেকেন্ড 20 সেকেন্ড যা লাগে ওটাকে আমি সরাই একদম অন দ্য স্পট আমি চেক করে দেখা দিতে পারতেছি না এই জায়গাটা ফাঁকা আছে। তার কারণ হচ্ছে কি, একটা ওয়েবসাইট যখন লোড হয় আপনার ব্রাউজারে, আপনার সামনে যখন লোড হয়, তখন HTML CSS আর জাভাস্ক্রিপ্ট একসাথে লোড হয়ে যায়। তো জাভাস্ক্রিপ্ট যেহেতু একসাথে লোড হয়ে যায়, তার মানে জাভাস্ক্রিপ্ট অটোমেটিক ওখানে ক্যালকুলেশন করাই যাবে অন দ্য স্পট। সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে দেখেন প্যাডিং, ফন্ট সাইজ, CSS লোড হয়েছে। আর একটা জিনিসও আমার জন্য লোড করছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট অলওয়েজ হেডের মধ্যে লোড থাকে, এর একটা স্ক্রিপ্ট দেখছেন, স্ক্রিপ্ট সোর্স ওই যে কোথা থেকে আনতেছে। সো হেড বলছিলাম না যে হেডের আরেকটা কাজ আছে টাইটেল দেওয়া ছাড়াও, সেটা হচ্ছে যে স্ক্রিপ্ট CSS এগুলো লোড করার জন্য। CSS এর স্ক্রিপ্টও ঠিক CSS এর মতো এরকম স্টাইলে লেখা যায়, ইনসাইডে লেখা যায়, হেডে লেখা যায়, আবার বাইরে থেকে ফাইলও ইনক্লুড করে দেওয়া যায়। বাইরে থেকে ফাইল ইনক্লুড করা সবথেকে সোজা, নাহলে একই ফাইল আপনি বারবার ইউজ করতে পারবেন না, তখন কোড কপি পেস্ট করে সব হেডের মধ্যে কিংবা সব বডিতে বসাইতে হবে। আর বাইরে থেকে সহজেই ইনক্লুড করে ফেলা যায়। সো দেখেন একটা সাইট যখনই লোড হয়, ও আমাকে কি দেয়, স্ক্রিপ্ট দেয়, CSS দেয়, HTML দেয়। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের লেখার কিছু সিস্টেম থাকে, ওটাকে বলে সিনট্যাক্স। মানে এই ল্যাঙ্গুয়েজটা কোন স্টাইলে লেখা হয়, কোন স্টাইলে লিখলে কম্পিউটার চিনবে যে আমি এটা জাভাস্ক্রিপ্ট লিখছি, আমি এটা সি লিখছি, আমি এটা C++ লিখছি, আমি এটা গো লিখছি, কিভাবে বুঝবে? দ্যাটস কল্ড সিনট্যাক্স। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরুতে আপনার সিনট্যাক্স নেই মারা একটা, দেন হচ্ছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিনট্যাক্সে আপনি কি লিখবেন, সিনট্যাক্সে লিখবেন যে কি কি টাইপের জিনিসপত্র এই ল্যাঙ্গুয়েজ নিয়ে হ্যান্ডেল করা যায়। এখানে কি কি টাইপের জিনিসকে বলা হচ্ছে ডেটা। হ্যাঁ, সো প্রত্যেক ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপ থাকে, আর এই ডেটা টাইপ আর সিনট্যাক্স মিলে ইউজারের ইনফরমেশন স্টোর করা এবং সেটা নিয়ে হ্যান্ডেল করার জন্য আমরা ইউজ করি সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল জিনিসটা হচ্ছে কি এরকম, চিন্তা করেন যে এই যে পানির পটটা ইউজ করা হয়েছে কিসের জন্য, এখন পানি রাখার জন্য। আপনি কিন্তু এই ব্ল্যাক পটটা দোকানে নিয়ে পেট্রোলও রাখতে পারবেন। সো এই পটটা হচ্ছে আমি এখানে ভেরিয়েবল। সো ভেরিয়েবলের থিংকিংটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইভাবে আসছে, একটা ফাঁকা কন্টেইনার, ওটার মধ্যে আপনি যা খুশি রাখলেন। সো পানির পটে আপনি পানি রাখতে পারতেছেন, পেট্রোল রাখতে পারতেছেন, চাইলে অ্যালকোহল রাখতে পারতেছেন, ইটস টোটালি আপ টু ইউ। সো ভেরিয়েবলের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই তিনটা জিনিস মাস্ট। তার নিজস্ব একটা লেখা রয়ে আছে, দ্যাটস কল্ড সিনট্যাক্স। তার নিজস্ব কিছু টাইপ আছে, দ্যাটস কল্ড ডেটা টাইপ, কি কি জিনিস ওটা দিয়ে হ্যান্ডেল করা যায়। দেন হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা কিভাবে ইউজ করতে হয়, সো ওই ল্যাঙ্গুয়েজে কিভাবে ভেরিয়েবল ইউজ করা হয়, পানির বোতলটা কিভাবে ফাঁকা একটা বোতল তৈরি করা যায়, দেন আমি ওটার ভেতরে না পানি রাখতে পারবো, কি রাখবো সেটা তো আমার পার্সোনাল ব্যাপার। সো জাভাস্ক্রিপ্টের এই ওয়েতে আমি হচ্ছে ওই আপনাদের ফার্স্টের দিন যে টাস্কগুলো আছে শুধুমাত্র পানি রাখার জন্য। আরেকটা মনে করেন যে মাম কোম্পানি আরেকটা বোতল বানাইছে গ্লাস, পুরোটা কাঁচ দিয়ে, সেটা সে ইউজ করছে অ্যালকোহল রাখার জন্য। আরেকটা মনে করেন এরকম বড় সাইজের কন্টেইনার বানাইছে হ্যান্ডেলওয়ালা, ওইটার মধ্যে সে মোবাইল রাখে। মাম কোম্পানি অ্যালকোহল বানায়, পানি বানায়, মোবাইল বানায়। হ্যাঁ, সো এটা হচ্ছে
যখন নাম কোম্পানির আপনি কাঁচের বোতল দেখবেন তখন আপনি বুঝবেন যে ও এটার মধ্যে অ্যালকোহল রাখে, যখন আপনি প্লাস্টিকের বোতল দেখবেন ও এটার মধ্যে পানি রাখে, যখন ওটা দেখবেন ও এটার মধ্যে মোবিল রাখে। তো দ্যাটস দ্য ডেটা টাইপ, মানে কি কি জিনিস এই ল্যাঙ্গুয়েজের কোন কোন ক্ষেত্রে কি কি জিনিস দিয়ে হ্যান্ডেল করা যায়। এটা হচ্ছে আপনার ফর্ম ভ্যালিডেশন যেটা, সেটা হচ্ছে একটা ডাটা টাইপ। ফর্ম ভ্যালিডেশন অ্যাকচুয়ালি ডাটা টাইপ না, ডাটা টাইপ আসলে একটু আরেকটু অন্য। এটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম আমি আপনাকে। ডাটা টাইপ জাভাস্ক্রিপ্টের মধ্যে আছে নাম্বার, স্ট্রিং, 7টা আছে টোটাল। হ্যাঁ, প্রথমে আমরা নাম্বার আর স্ট্রিং নিয়ে কথা বলি। হ্যাঁ, নাম্বার হচ্ছে যে কোনো সংখ্যা। এটা সি এর ক্ষেত্রে আবার 3টা ভাগে ভাগ করা হয় নাম্বারটাকে। সি এর ক্ষেত্রে নাম্বার আছে ইন্টিজার, ফ্লোট, ডাবল, এভাবে ভাগ করা হয়। ইন্টিজার হচ্ছে 1, ফ্লোট হচ্ছে মনে করেন 1.1, ডাবল হচ্ছে মনে করেন 1.11, এখানে 8 ঘর, এটা যায় 8, 16, এটা মেশিনের উপর ডিপেন্ড করে। 60 বিট, হ্যাঁ, 64 বিট, 32 বিট, ওটার উপর ডিপেন্ড করে। সি এটা যদি জানতে চান আমি বলতে পারবো, বাট হ্যাঁ না বুঝলে চলবে না বুঝলেও চলবে। কারণ এটা হচ্ছে যেহেতু আমরা মেশিন, দেন তার উপর ওয়েব, দেন তার উপর ব্রাউজার, দেন তার উপর ওয়েবসাইট, এইখানে কাজ করতেছি। সো বিট বাইটের কনসেপ্ট আমাদের না হলেও চলবে। বিট বাইটের কনসেপ্ট হচ্ছে একদম কোর মেশিন লেভেলে। সো যারা সি প্রোগ্রাম লেখে দ্যাটস ফর দেম, যে বিট বাইট হিসাব করে অনেক কিছু, যেহেতু তারা পাই একটা ক্যাশ হয় কত 3 মেগাবাইট 7 মেগাবাইট জায়গার মধ্যে কত কিছু হ্যান্ডেল করে, যারা আপনি একটা ওয়েব লঞ্চ করতে 3 গিগাবাইট পেয়ে যায়। সো ওইটা একটু ডিফারেন্ট থিংস, ওইটা একটু অন্যভাবে তাদের জন্য আলাদা ক্যালকুলেশন করে লিখতে, ওটা না হলেও চলবে। সো এটা সিতে এটাকে বলে ইন্টিজার, এটাকে বলে ফ্লোট, এটাকে বলে ডাবল। হ্যাঁ, এই তিনটাকে জাভাস্ক্রিপ্ট করছে কি আরো বেশি ইউজারের জন্য সুবিধা করার জন্য? না, আমার কোনো ক্যাটাগরি দরকার নেই। যা লিখবে এখন সংখ্যা লিখলে আমি বুঝবো যে সে নাম্বার লিখছে। ওই যে বোতল প্লাস্টিকের দেখলে আমি বুঝবো যে এটার মধ্যে পানি রাখবো। দেন আসি স্ট্রিং। স্ট্রিং হচ্ছে কোনো কিছু নাম বা কোনো টেক্সট বোঝানোর জন্য জাভাস্ক্রিপ্ট সে স্ট্রিং করে। এর মধ্যে আপনি যা লিখবেন তাই স্ট্রিং, এর মধ্যে যদি এখন অনও লেখেন তাও বুঝবে স্ট্রিং, কারণ এই দুটো সাইন আছে। ডাবল কোয়েট সাইনের মধ্যে জাভাস্ক্রিপ্টে যা পুট করবেন ও মনে করবে যে এটা একটা স্ট্রিং। তারপর স্ট্রিং আর নাম্বারের পরে জাভাস্ক্রিপ্টে আছে অ্যারে আছে, সরি অবজেক্ট আছে মাঝখানে। হ্যাঁ, অবজেক্টের কনসেপ্টটা হচ্ছে কি একটু অন্য লেভেলের। সো আচ্ছা, আমি একটা ভেরিয়েবল, এই দুইটা দিয়ে আগে আমরা একটু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তারপর আমরা অন্যগুলোতে যাই, তাহলে সুবিধা হবে। সো মনে করেন এখন আমার শুধু নাম্বার আর স্ট্রিং আছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স হচ্ছে মনে করেন যে কোনো একটা লাইন লেখার পর সেমিকোলন দিতে হয়। হ্যাঁ, সো দেন সেমিকোলন মানে বুঝতে পারে যে এই লাইনটা এখানে শেষ, দেন আরেকটা এভাবে শেষ। আর সবকিছু লোয়ার কেস হয়। সাপোজ আপনি কখনো এরকম লিখতে পারবেন না, পয়েল এরকম লিখতে পারবেন না, আপনার জন্য লিখতে হবে এরকম। সো সবকিছু লোয়ার কেস ইউজ করা, হ্যাঁ সবকিছু লোয়ার কেস ইউজ করা হয়। সো এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য যে সব লোয়ার কেসে লিখতে হবে, শেষ হইলে সেমিকোলন দিতে হবে, তারপর এরকম কোন ফাংশন লিখলে কার্লি ব্র্যাকেট দিতে হবে, এর কোন ফাংশন কল করলে এরকম দিতে হবে। এটা হচ্ছে সিনট্যাক্স। সো আমি আপনাদের সাথে যে শেয়ার করছিলাম চ্যাপ্টার 2, যা ওই এই বইটার চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে লেক্সিক্যাল গ্রাফিক, এই টাইপের একটা নাম। ওই ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল x লিখতে চাই, সাপোজ প্লাস্টিকের পানির বোতল যদি আমি ইন্টিজার টাইপ লিখতে চাই, তো তার আগে আমার ইন্টিজার দেন এরকম বুঝাইতে হয় যে কি এটা ইন্টিজার টাইপ না ফ্লোট টাইপ। যদি ফ্লোট লিখি তখন ও বুঝবে যে আমি এটার মধ্যে ফ্র্যাকশন ডেটা দেব, যদি ডাবল দিই তাহলে বুঝবে যে আমি বড় সাইজের ফ্র্যাকশন ডেটা দেব, মেশিন সেটা বুঝবে। বাট জাভাস্ক্রিপ্ট অত কিছু মাথার মধ্যে নেয় না। আচ্ছা, আমি ওই এটা দেখে বুঝে নিব যে ও স্ট্রিং দিছে না নাম্বার দিছে। সো ও সবকিছুর আগে ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং এইসবের চিন্তা ভাবনা, এসব যেহেতু সি বা অন্য ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা করে দিতে হয়, ওই সব চিন্তা না করে ভেরিয়েবল কি হলে আমি বুঝবো যে এটা ভেরিয়েবল, যদি তার আগে ভার লেখা থাকে, যদি ভার লেখা থাকে বুঝে নেব ভেরিয়েবল। এবার ভারের পরে দেখবো যে সে কি লিখছে, তার মানে সে কিন্তু একটা নাম্বার টাইপ ভেরিয়েবল লিখছে। তখন জাভাস্ক্রিপ্ট অটোমেটিক বুঝে যাবে সে একটা ভেরিয়েবল এই পুরো কোডের মধ্যে, আর এ একটা নাম্বার টাইপ ভেরিয়েবল, কারণ এর মধ্যে মান রাখছে। সো এটা হচ্ছে ভেরিয়েবলের কনসেপ্টটা। আমি যদি আবার লিখি var b ইকুয়াল রাজেশ, ও চিন্তা করবে b একটা ভেরিয়েবল যা স্ট্রিং টাইপ, যার মধ্যে স্ট্রিং টাইপের ডেটা আছে। সো এই স্টাইল হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল হ্যান্ডেল করে। ভারটা হচ্ছে ওর একটা রিজার্ভ ওয়ার্ড যেটা সে ইউজ করছে চেনার জন্য যে এগুলা ভেরিয়েবল। কার্লি ব্র্যাকেটটা তার একটা রিজার্ভ জিনিস, সে ওটা দেখলে বুঝে যে ল্যাঙ্গুয়েজে তো আর বলে দেওয়া যায় না তুই এটাই লিখছিস তুই দেখে নে, ও তো দেখে বুঝবে। সো
সো ওইটা দিলেও মনে করো এটা একটা ফাংশন, এটা দিলে ভাগ দিলে মনে করো একটা ভেরিয়েবল, সেইভাবে ও নিজেকে প্রসেস করতে পারে। এর জন্য আর কি এই যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় যে কোনো ল্যাঙ্গুয়েজে। সো আমরা এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। দেন হচ্ছে এই যে এখানে নাম্বার নিয়ে ডিটেইলস বলা আছে যে নাম্বার কত থেকে কত পেতে পারবে, বাট হাইয়েস্ট কত, তার কারণ সব মেশিনেরই তো একটা হাইয়েস্ট লোয়েস্ট থাকবে, তাই না? আপনি তো চাইলেই তো বিশাল বড় সাইজ একটা আমি লিখে দিতে পারবো না, যে 32 বিট ইন্টিজার, এটার কনসেপ্টটা এখানে বলা আছে। দেন এই যে ফ্লোটিং পয়েন্ট হইলে কত দূর যাবে, তারপর বেসিক ফাংশনগুলো কিভাবে আমি ইউজ করতে পারবো, POW ফর পাওয়ার, এই যে পাওয়ার করলে কি হয়, 2 এর পাওয়ার 53, ম্যাথের ব্যাপারটা এগুলো কি মুখস্থ করতে, এগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, এগুলো হচ্ছে মনে রাখতে হবে এবং কাজ করতে করতে যখন লাগবে তখন অটোমেটিক্যালি চলে আসবে। খুব কম লাগে এসব জিনিসগুলা। তারপর সিলিং ফ্লোর এসব জিনিসগুলা কম লাগে। সিল ফ্লোর জিনিসটা হচ্ছে কি, সিলিং মানে কি ছাদ না, সো মনে করেন 5.7, এটাকে যদি আপনি সিল করেন তাহলে দেখবেন যে 6 হয়ে গেছে, ওই যে 5.5 এর উপরে চলে গেছে। সো ওই ক্ষেত্রে আমাদের অনেক সময় হয় না যে ফ্র্যাকশনটা ইউজারের সামনে দেখানো যাবে না, একটা পূর্ণাঙ্গ সংখ্যা দেখাইতে হবে, তখন আর কি এইসব জিনিস ইউজ করা হয়। এগুলো আসলে করতে করতে মাথার মধ্যে মানে অটোমেটিক আপনাদের হাতে চলে আসবে প্র্যাকটিস করতে করতে, যে এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয়, এটা ইউজ করলে কি হয় আর কি হয় এটা বোঝার জন্য তো এই যে বইটা জাস্ট গো থ্রু করলে এখানে দেখতে পারবেন। দেন নাম্বার নিয়ে আরো ডিটেইলস বলা আছে এখানে, স্টাইলে ক্লিক করবেন, দেন ওইটার সাথে মিলায় বইটা হালকা পাতলা দেখবেন। আর আপনাদের মেইন ডেভেলপমেন্টের জন্য যেটা হবে কি, অন্যের কোড ইউজ করা, নিজে আস্তে আস্তে নিজেকে তৈরি করা যে কিভাবে এটা লিখতে হয়, কিভাবে এটা লিখতে হয়, এইটা ভাবে হালকা পাতলা এই বইয়ের উপর গো থ্রু করলে আমি বলে দিব যে এই চ্যাপ্টারে শুধু এই চ্যাপ্টারটা পড়েন। এটা একটা 1098 পেজের বই, এত বড় বই পড়ার কোনো দরকার নেই, ইভেন আমি নিজেও পড়িনি, এখন তো এটা 7-8টা চ্যাপ্টার পড়ছি ফুল, তাতে মোটামুটি একটা নলেজ আমি পাইছি। তাও আপনাদের পড়া লাগবে না, আপনাদের অনলি কিছু কিছু পার্ট পড়া লাগবে, যেটা আমি বলে দেব যে ইউ হ্যাভ টু রিড দিস, ইউ হ্যাভ টু রিড দিস, এই পার্টিকুলার পোরশনটা পড়া লাগবে, তাহলে আপনারা এই জিনিসটা বুঝে যাবেন। যখন একটা জিনিস নিয়ে আটকে গেলেন তখন দেখবেন এই বইয়ের মধ্যে মোটামুটি ভালোই খুবই সুন্দর কনসেপ্ট দেওয়া আছে সবকিছু, এর জন্য আমি এই বইটা প্রিফার করছিলাম। জাভাস্ক্রিপ্টে যারা নেই, জাভাস্ক্রিপ্ট কোডগুলো এক এক জায়গায় এরকম দেখা মনে হচ্ছে আমার, কারণ অপারেটর ইউজ করে তোমরা ডম ইউজ করে আইডিটাকে ধরে এই যে var সিঙ্গেল ভ্যালুস নাম দিছে, ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করছে var ভেরিয়েবল, তার নাম সি এর আছে সিঙ্গেল ভ্যালুস, তার মানে এই সিঙ্গেলের মধ্যে ইউজার যা দিবে সেটা কেমনে হয়, এইটুক ফুললি জাভাস্ক্রিপ্ট আমি শেখার পরে দেন আমি jQuery এই val এই ফাংশনটা আমি ইউজ শিখতেছি, jQuery লাইব্রেরি থেকে এটা আমি নিছি, এটা এখানে আমি শিখতে আসছি, এটা আমার HTML এর সাথে জাভাস্ক্রিপ্ট এর কনক্যাট করতেছে, মিশাই করতেছে, সাথে jQuery ইউজ করে আমি অন দ্য স্পট আমি ইফেক্টিভ জাভাস্ক্রিপ্টের ইফেক্টিভনেসটা দেখতে পাচ্ছি। তাইলে আপনাদের কি হবে, জাভাস্ক্রিপ্ট হালকা হালকা একটু শেখার পরে যখন আপনারা jQuery তে ঢুকে পড়বেন, সাথে সাথে jQuery-টাকে রাখবেন, তাহলে কি হবে, সহজেই বুঝতে পারবেন যে না আসলে জাভাস্ক্রিপ্টের ইউজ আছে, জাভাস্ক্রিপ্ট আমার জন্য উপকার হইতেছে, এটা তখন খুব কাজ দিবে। ভাই একটা HTML CSS একটা ইয়ে করে কি সিলেক্ট করছি সেই ভ্যালুটা কিন্তু আমি আউটপুট পাই না। সিলেক্ট করার পরে সাবমিট করার পরে আমি দেখব ওই আউটপুটটা আউটপুটটা আমি রিয়েল টাইমে আপডেট পাচ্ছি, দেখেন এখানে আমি যদি এটা সিলেক্ট করি রিয়েল টাইম আপডেট দেখেন আপনি HTML CSS দিয়ে অন দ্য স্পট এটা আনতে পারবেন? পারবেন না। আপনি পারবেন HTML CSS দিয়ে, এখানে ক্লিক করবে, সিলেক্ট হবে, দেন একটা ফর্মের মধ্যে এটাকে রাখতে হতো, ওই ফর্মটা আরেকটা পেজে নিয়ে আপনি ভিউ করাইতে পারবেন। সাপোজ আব্দুল হাকিম সাহেব এসএলএস দিল, অটোমেটিক এসে পড়লো, কিভাবে আসে, আপনি পেজ রিফ্রেশ দিবেন, দেন নাই, সো ফুললি জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আর কি ঘুরে আছে, সবাই চেষ্টা করতেছে টাইম বাঁচানো, টাইম কিভাবে সেভ করে, এই যে আপনার এখন যে ইউটিউব ভিডিও বা এগুলা ভিডিও লিংক আমরা ফেসবুকে একটা লাইব্রেরি রয়েছে যে কোয়েরি অ্যাজাক্স, এগুলা ডিফারেন্ট ইউজ, তাই দিয়ে ডিফারেন্ট ভাবে কাজগুলোকে সহজ করে দেয় আমাদের। এই যে ক্লিক সিঙ্গেল ওই ট্যাবটাতে ক্লিক করলে কোন ভ্যালুটা আসছে ওটা আমি দেখাই দিব। এই কোডটা সিস্টেমের ওখানে ছিল, ও কিন্তু অল টাইম ওইখানেই আছে, ও তো যায় না। আমি কি করছি, হাইড করে রাখছি। এইটা দেখেন, এটা কি আমি একটা এটাকে ইউজ করছি, ক্লিক করলে এই লাইনটা হাইড করে ফেলবে, ঠিক আছে? সো এইটা কি করবে, তো স্ক্রিপ্ট কি করছে যে আমি jQuery দিয়ে এটা কি p ট্যাগটা যে হ্যালো তাকে হাইড করে দেবে, এসে ক্লিক করবে অন ক্লিক, এটা অন ক্লিকে যখন ফাংশন করবে কি করবে, দিস মানে হচ্ছে p ট্যাগ, এটা হাইড করে দেবে। উদাহরণটা দেখেন, তাহলে jQuery
কিন্তু ওইখানেই আছে, কিন্তু আমি ওর এইটা এই যে হাইটটা কিন্তু সিএসএস করছে, সিএসএস এর ওর ডিসপ্লেটা অফ করে দিছে, ঠিক আছে। আঁকছিলাম আর একটা কিন্তু আঁকতে পারি না, বাট আমাদের 7টা টিম। আরেকটা তখন আমি কি করতে পারি, আরেক পেজে তো নিয়ে যেতে পারি না, এক পেজে নিতে পারি। আস্তে আস্তে দেখলাম কি ইউজারের যখন মাউসটা 3টা টিপের নিচে চলে আসে, তখন আমি ওর উপরে ওই 3টা নিয়ে তো কনসেপ্ট রাখার দরকার নেই, ওই 3টারে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে হাইড করে দিয়েছি, দিলে কিন্তু নিচে ওই 3টার জায়গা আমি পেয়ে গেছি, তখন নিচে একটা শো করে দিলাম। আবার ইউজার যখন উপরে গেল তখন দেখলো উপরেরটা উপরে আছে, জাস্ট ইউজারের সাথে খেলা করা, যা নাথিং এলস, প্লেইং উইথ ইট, দ্যাটস দ্য ইট। এটা হচ্ছে, এটা তো জাভাস্ক্রিপ্টের হেল্প ছাড়া আপনি HTML CSS দিয়ে কোনোদিন করতে পারবে? HTML CSS দিয়ে 7টা ডিবি আপনার বসাইতে হবে, বাট তাহলে ইউজারের সামনে 7টাই আনতে হবে, যা দেখতে অড লাগবে, 3টা আর একটা এক করে। বাট আপনি যদি ইউজার একটা সার্টেন পিরিয়ড নিচে আসলেই আপনি করলেন কি, একটা সরাই দিলেন দিয়ে আরেকটাকে ঢুকাই দিলেন এখানে, ইউজারও বুঝতে পারলো না, ও খুশি, আমিও খুশি, আমি টাকা পাইলে খুশি, কাজ হয়ে গেলে ও খুশি, ব্যাস শেষ। সো এইটাই হচ্ছে মেইন পার্সোনাল অবজেক্ট তৈরি করা, এটা দিয়ে সব তৈরি করা। আচ্ছা, এখান থেকে দেখে সহজে বুঝতে হবে। তারপর আপনি ওয়েবের জন্য আর ইউজ করতে গো তো আছেই, ব্যাকএন্ড ইউজ করতে রেলস, পিএইচপি, পাইথন স্ক্রিপ্টিং, পাইথনের সাথেও পাইথনের আলাদা জেন টাইপ অ্যাড করতে হয়, জেন তারা সার্ভার এন্ডে কাজ করে। তো সার্ভার এন্ড একটা ডিফারেন্ট থিংস, ওইটা আসলে আমি পিএইচপি এর মধ্যে আজকে যাইতে চাচ্ছি না এবং যাচ্ছিও না, আমি এখানেই থাকতে চাচ্ছি। হ্যাঁ, তো ওইটা পিএইচপি একটু বল, মনে করেন HTML দিয়ে যা লেখা যায়, হ্যাঁ হ্যাঁ পিএইচপি দিয়ে কিন্তু তাই লেখা যায়, পিএইচপি দিয়ে ইকো করে দেওয়া যায়, তো মূলত পার্থক্যটা কি, মেইন কাজ পিএইচপির কাজটা কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পিএইচপি হচ্ছে ডেটাবেসের সাথে সার্ভার সাইডে আপনার কমিউনিকেশন করে। মানে ডেটাবেস সম্পর্কে একটু বলেন, মানে ডেটাবেস পানি বললেন, পানিটা রাখবেন কই, একটা রুম ভাড়া করলেন, ওই রুমের মধ্যে রাখলেন, এই পুরো রুমটা হচ্ছে ডেটাবেস। রুমের বাইরে একটা এক লাইন লাগাই রাখলেন, এই রুমের মধ্যে ওয়াটার। সো when someone came for visit here, water, okay, water are in this room. যেমন গুগল শিট আমরা ইউজ করি। Yes, গুগল শিট ওই সামনের ডেটাগুলা ও ঠিকই একটা ডেটাবেসে রেখে দিতেছে, তারপর আমাদের সামনে ওখানে ভিউ করতেছে। তো এটা হচ্ছে ডেটাবেসের কাজ, যে ইউজার থেকে ইনফরমেশন নিয়ে রাখা, তার ইনফরমেশন প্রসেস করে আবার তারে দেখানো, সে কোনো ইস্যু এডিট করলে, তো সবকিছুই হচ্ছে এভরিথিং লেস দ্যান ডেটাবেস। না হলে কি হবে, আপনার ডেটাবেসের সুবিধা, মানে ডেটাবেস যদি না থাকতো তাহলে কি হতো, সাপোজ আমার ওয়েবসাইটে কোনো ডেটাবেস নাই, হ্যাঁ, তাহলে আমি কি সমস্যায় পড়তাম। আমার সাইটের মধ্যে একটা ট্যাব দিছিলেন আপনি, অ্যাবাউট আস, অ্যাবাউট আস এর মধ্যে আপনি এখানে লিখে রাখছেন সাপোজ বনফায়ার হার্ট, জেমস ব্লন্টের এই গানটা শুনছেন তো? জেমস ব্লন্টের একটা কাল্পনিক গান আছে বনফায়ার হার্ট। তো আপনি দেখছেন যে আমার এই ডিবের মধ্যে কিছু টেক্সট দিতে হবে সাইজটা ঠিক করার জন্য, যে ঠিক আছে কিনা টেস্ট করার জন্য। তো আপনি কি করলেন, এই গানের লিরিক্সটা কপি করে এখানে দিয়ে রাখছেন, বেশ, তো ওয়েবসাইটে আমি ডেলিভারি পেয়ে গেছি। এখন আমার কি করতে হবে, আমার তো আর ওই গান তো আর আমার অ্যাবাউট আস না, আমার তো আমার কোম্পানি সম্পর্কে ওইখানে লিখতে হবে। সো এখন যদি আমি কোম্পানির ইনফরমেশন লিখতে যাই, তাহলে কি করতে হবে, আপনার আবার টাকা দিতে হবে, দিয়ে একটা টেক্সট ফাইলে লিখে আপনার কাছে পাঠাইতে হবে, কারণ কোড তো আপনার কাছে, আমি তো আর কোড কিচ্ছু বুঝি না। তখন আপনি কি করবেন, এইটা রিপ্লেস করে আমার ওই ইনফরমেশন বসাই দিবেন, তাহলে কি হবে, আপনার আওয়ার বাড়লো, আপনি টাকা পাইলেন, মাঝখান থেকে কি হলো, আমি যাতে চুক্তি করছিলাম তা আমার লস হয়ে গেল। আর যদি এই ইনফরমেশনটা একটা ডেটাবেস থেকে আসতো, তাহলে কি হতো, আপনি এখানে বনফায়ার হার্ট লিখে দিয়েছেন, ওকে ইটস ফাইন, বাট এই জিনিসটা সেভ থাকে একটা ডেটাবেসের একটা টেবিলে, সাপোজ এখানে সেভ থাকে। হ্যাঁ, এখন আপনি আমাকে একটা অ্যাডমিন প্যানেল দিয়েছেন, অ্যাডমিন প্যানেলে ঢুকে আমি সাপোজ অ্যাডমিন প্যানেলে এরকম একটা ড্রপ ডাউন আছে, তার মধ্যে অ্যাবাউট আস আছে, অ্যাবাউট আসে ক্লিক করলে তখন আমার অ্যাডমিন প্যানেলে শো হয় যে তো ওখানে বনফায়ার হার্টের লিরিক্স লেখা আছে, তখন আমি মুছে দিয়ে ওটা লিখে দিলাম আমার সামনে, দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার ফলে কি হলো, ডেটাবেসে গিয়া তখন এটা রিপ্লেস হয়, দেন আমার কোম্পানির ইনফরমেশন সেভ হয়ে গেল, দেন আমি পেজ লোড দিলে অটোমেটিক এখানে এসে গেল। এটা হচ্ছে ডেটাবেসের ইউজ, জিনিসটাকে মোর ইউজেবিলিটি বাড়ানোর জন্য। মনে করেন এই বছর আমার কোম্পানি 1 মিলিয়ন ইউএসডি লাভ করছে, ইনকাম করছে, বাট এখানে আমার ইনফরমেশনগুলো থাকে প্রতি ইয়ারে আমার কোম্পানি কি পরিমাণ টাকা পয়সা ইনকাম করে। সো তাহলে কি আমি প্রতি ইয়ারে ওনার কাছে যাব ডেভেলপমেন্টের জন্য? যাব না তো। সো আমি কি করব, উনি আমাকে ডেটাবেস বানাই দিবে, আমি প্রতি ইয়ারে শুধু ডেটাবেসে আপডেট করব, রিফ্রেশ দেব, পেজে এসে পড়বে। দিস ইজ দ্য ইউজ অফ ডেটাবেস। কিন্তু ভাই ডেটাবেসটা কোন প্ল্যাটফর্মের উপরে?
ডেটাবেসটা হচ্ছে পিএইচপি দিয়ে চলে, আপনাদের এখানে শেখানো হবে হচ্ছে মাইস্কিল দিয়ে। হ্যাঁ, সো মাইস্কিল ইউজ করা হবে। মাইস্কিল ডেটাবেসের অনেকগুলা ইয়ে আছে, আপনি মাইস্কিল সার্ভার বলে তো এটাকে, মাইস্কিল সার্ভার ইউজ করতে পারেন। মাইক্রোসফটের আছে এসকিউএল সার্ভার ইউজ করা যায়। এসকিউএল লাইট আছে, এসকিউএল লাইট ইউজ করা হয় মোবাইলের জন্য, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম যেটা বলেন এটার মধ্যে এসকিউএল লাইট চলে। তারপর পোস্টগ্রেস আছে, পোস্টগ্রেস অনেক নাম করা। মঙ্গোডিবি আছে যেটাকে বলে নোএসকিউএল, ফেসবুক মানে ওইটা ফলো করে নোএসকিউএল, কারণ হিউজ ডেটা ম্যানিপুলেট করতে। এইসব জিনিসগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো ওটা হচ্ছে ডিফারেন্ট থিং। মেইন কনসেপ্ট একটাই, ডেটাবেস ইউজ করা হচ্ছে ডেটা রাখার জন্য, ডেটা আপডেট করার জন্য, ডেটা নিয়ে কাজ করার জন্য। আমরা যে ক্লাউডসে রাখি ওটাও তো একটা ক্লাউড ডেটাবেস। হ্যাঁ, ওটাও একটা ক্লাউড ডেটাবেস। নাহলে আপনার ইনফরমেশন থাকতো কোথায়, তাই না? নাহলে প্রত্যেকবার আমার অ্যাপলের কাছে ফোন করতে তাই আমার 5টা নতুন কন্টাক্ট আসছে। তুমি কিভাবে, আমি কি তোমার হাতে লেখা ইয়া করে দিব, চিঠি পোস্ট করে দিব, তুমি কি আমার ভরে দিবা, ওখানে রেখে দিবা? এটা করতে হতো না যদি স্ট্যাটিক হতো। আমি কি করি, আমি এখানে দিই, ও অটোমেটিক রিফ্রেশ করে ওর ডেটাবেসে সেভ করে নেয়, দেন আমি দেখতে পারি হ্যাঁ আমার আইক্লাউডে আর 5টা কন্টাক্ট অটোমেটিক অ্যাড হয়ে গেছে, তাই না? নাহলে কি আমার একটা ফোন যদি আমি হারায় যায় বা সেভ করে দিই, তাহলে আমি কিভাবে পাবো? ওই ডেটাবেসে আছে দেখি না, আমি আবার লগইন করার সাথে সাথে ও দেখে আচ্ছা এই ইউজারটা আসছে, এই যে এইটা একটা ভালো কথা মনে পড়ছে। ফেসবুকে ঢুকলে ফেসবুক কিভাবে তাহলে বুঝে যে এখন আব্দুল হাকিম আসছে, আর এখন রাজেশ আসছে, আর এখন লিংকন আসছে? কিভাবে বুঝে? ওই ইউজার নেম আর ওই পাসওয়ার্ড দিয়ে ঠিক ওই ডেটাবেসের ওই টেবিলে গিয়ে হিট করে। ফেসবুকের কাছে আমার নামে একটা টেবিল আছে, আপনার নামে আছে, আপনার নামে, এভরিওয়ান আলাদা আলাদা লোকের নামে টেবিল ক্রিয়েট করে রাখছে। তখন কি হয়, আপনার নাম, আপনার বাড়ি কই, আপনার অ্যাবাউট যা থাকে সেটা এনে আপনার সামনে হাজির করে। আমি ঢুকলে তো আর আপনার ইনফরমেশন দেয় না আমারে, কারণ আমি একটা আলাদা পারসন, আপনি একটা আলাদা। এটা যদি স্টাডি করতো তাহলে তো ফেসবুক শুধু পৃথিবীতে একজনের জন্য তৈরি করতে পারতো, সবার জন্য তো তৈরি করতে পারতো না, তাই না? সো এটাই হচ্ছে ডেটাবেসের ইউজ হবে। HTML এর ক্ষেত্রে এরকম ডিভের ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, টেবিলের ব্যাপারে, ইনপুট ট্যাগ, সিলেক্ট ট্যাগ, এগুলোর ব্যাপারে। সো আমি চাইলে এটা এই পাওয়ার পয়েন্টটাও শেয়ার করে দেবো আপনাদের সাথে, এটা দেখতে পারবেন রিমেম্বার করার জন্য। আর জাভাস্ক্রিপ্টের ব্যাপারে তো বললাম, জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ, ভেরিয়েবল, এগুলা সিনট্যাক্স এগুলা বোঝার পরে দেন হচ্ছে পাশাপাশি jQuery-টাকে রেখে তাহলে ইউজটা সহজে বুঝতে পারবেন। একটা HTML যেকোনো একটা HTML টেমপ্লেট ক্রিয়েট করলেন, করে ওটার পরে jQuery অ্যাপ্লাই করবেন, ওই jQuery API ডকুমেন্টেশনের সাইটটা দেখে দেখে অ্যাপ্লাই করা শুরু করবেন, তাহলে অলমোস্ট হাতে এসে যাবে সবকিছু। PHP-টা আমরা পরে আসি। সো এটার বিষয়ে আমাদের এখনকার সেশন হচ্ছে প্রবলেম সলভিং। কে কোথায় স্টাক হয়ে আছেন, কোন বিষয়ের উপর স্টাক হয়ে আছেন? সো কে কোন জায়গায় মানে স্ট্রিং অ্যাবাউট দ্যাট, আমি এখানে স্টাক হয়ে আছি, আমি এটা আপনার একটা পাইছি। মূলত আমরা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন শুরু করতে চাচ্ছি, আর এর আগে জাভাস্ক্রিপ্টে মুভ করার আগে আমরা চাচ্ছি যে আরো কিছু PHP HTML করার ক্লিয়ার কনসেপ্ট নেওয়া, HTML CSS এর। দেন আমরা জাভাস্ক্রিপ্টে একসাথে সবাই যখন টাইপ করি না, দেখা যাচ্ছে কেউ জাভাস্ক্রিপ্ট শিখতেছে, কেউ CSS HTML শিখতেছে, এতে করে একটা হ্যাপোজার সৃষ্টি হলো, বা একসাথে আমরা আগাতে পারছি না। তো আমাদের সাথে সবাই কোলাবোরেটলি HTML CSS ভালো করে প্রফেশনালি করে দেন আমরা জাভাস্ক্রিপ্টে মুভ করব, এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা মুভ করব। আচ্ছা ঠিক আছে। তো ওইটার জন্য যেটা হচ্ছে যে এটা তো তো এই কজন পাস, কেউ হয়তো সাবমিট করে নাই, আর যারা পার্টিকুলার কারণে কয়েকজন হয়তো আটকে আছে, তাদের জন্য যে এটা একটু সহজ আনতে চাচ্ছিলাম। তাহলে আমি আরো একটা ফার্স্ট প্রজেক্টের পার্ট 3 কিংবা আরো 2টা পার্ট 4 ক্রিয়েট করে দেন আরো আপনাদেরকে HTML CSS রিলেটেড আরো কিছু প্রবলেম দিতে পারি, টেমপ্লেট PHP যা বলেন দিলাম, দেন আপনারা ওইগুলা ডেভেলপ করলেন। তার ফলে আপনাদের এখানের স্কিলটা আরো বাড়বে। তারপর আমরা সেকেন্ড প্রজেক্টে মুভ করব। সেকেন্ড প্রজেক্ট, থার্ড প্রজেক্ট হয়তো জাভাস্ক্রিপ্ট, তারপর রেসপন্সিবিলিটি শিখবো না। রেসপন্সিভ একটু পরে। হ্যাঁ জাভাস্ক্রিপ্টটা ওইটা নিয়ে একটু পরে চিন্তা করেন। হ্যাঁ ওইটা আসলে এখনই, ওটা আসলে এক্সপার্টাইজ লেভেলে গিয়ে তখন ওই জিনিসগুলো দেখা যাবে। আমার আগে বেসিকটা আমার আগে দরকার, তারপরে আমি ওইটাকে সুন্দর করব। সো সেই ক্ষেত্রে আমি আসলে এখানে আরো প্রোভাইড করব, তাহলে ও দিবে কিংবা আমি দিব, দিয়ে আমরা আরো ফার্স্ট প্রজেক্টের আরো 2টা পার্ট হয়তো করলাম, শেষ করলাম, তারপর আমরা জাভাস্ক্রিপ্টে মুভ করব। সেটা উইদিন নেক্সট উইক আমরা শেষ করে ফেলবো। তারপরে আমরা কমপ্লিটলি সবাই মিলে একসাথে জাভাস্ক্রিপ্টে মুভ করব। সো যারা একটু ব্যাকে আছেন তাদের একটু বেশি কষ্ট করতে হবে এই সব জিনিসগুলো। আজকের পরে
চিন্তা করতে হয়তো একটু সুবিধা হবে, আমি যেটা মনে করি। তো এটার ফলে আসলে সবাই সহজভাবে হ্যান্ডেল করতে পারবেন জিনিসগুলো হোপফুলি। তো দ্যাটস ইট, এটা দিয়ে আপনাদের জন্য খুবই চেষ্টা করবো আর কি সহজ করে দেওয়ার জন্য। আমি 5 প্রজেক্টটা জমা দিয়েছিলাম, আমার নাম জানি। ওইটার মধ্যে নাম আছে আপনার স্যার যে লিস্ট কি নাম শাহবাজ হোসেন। আছে তো আপনার নাম? এই যে ও আমার তো না বলবে মানে হ্যাঁ, বাট সেম পারসন both are right, এর জন্য সাধারণ this is JavaScript PHP শেষক, তারপর কি WordPress এইগুলো তো মোটামুটি একটু এক্সপার্ট হলে দেন WordPress ইজিলি একদিন দেখাই দিলে তখন দেখবেন একাই চলে গেছেন কত দূরে। তো এটা নিয়ে চিন্তা করার এরকম ইয়া নেই। এটা তো লাগবে আমাদের এমএ শিখতে গেলে আমাদের হয়তো আপনার 1-1.5 মাস ছুটি দিতে পারবে। আর অভিজ্ঞতার যে শেয়ারগুলো আছে সেগুলো জমা হয়ে পাইলাম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা যেটা ফিল করি আমাদের টেকনিক্যাল লোকাল ম্যানেজার আপনাদের তো জানাই রাখলাম এটা, পুরো পড়াটাকে জানাই রাখছেন এটা আমরা, আর আমরা মেলে যতটুকু সম্ভব পারি করবো। আর আপনাদের মাধ্যমে কিন্তু ব্যাপারটা হয়তো আরেকটু বেশি ওরা রিয়েলাইজ করতে পারবে। আপনারা যদি বলেন, আপনারা তো বুঝতেই পারছেন যে আজকে যে কত সহজে বুঝে নিতে পারবেন যে ডিটেল ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আগে আমরা এত সহজেই চিন্তা করতে পারতাম না। তো এই জন্য আর কি একটা লোকাল ম্যানেজার আমাদের সবচেয়ে অথরিটিকে জানাবেন, অথরিটি যেটা সিদ্ধান্ত নেবে অথরিটি যদি মনে করে যে হ্যাঁ আমাকে পাঠাবে আমি আসবো, যদি মনে করে এখানে একজন রাখবে এখানে একজন রাখবে, সেটা হচ্ছে ফুললি তাদের উপর ডিপেন্ড করে। এটা নিয়ে আসলে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, এটা ফুললি ডিপেন্ডস অন দেম। সেকেন্ড প্রজেক্ট সবাই স্যুপ খাওয়ার জন্য আসে, তোর বাবা জিজ্ঞাসা করে যে তুমি, ওই ছেলেটা জিজ্ঞাসা করে যে তুমি এই স্যুপের মধ্যে কি দাও যে সব লোকজন তোমার এই স্যুপ খেতে আসে বা এটা, ও তখন বলে কি যে আসলে এটা ইটস নাথিং ইন দেয়ার, জাস্ট অ্যান অর্ডিনারি স্যুপ, বাট আমি এটাকে এমন ভাবে প্রেজেন্ট করছি যে লোকজন এটা মনে করে যে আমরি কিছু, বাট ইটস অ্যান অর্ডিনারি স্যুপ। সো এভাবে ইয়া করার মানে হতাশা বা ইয়া করার কিছু নাই। We all are ordinary people, but try to represent ourselves that we are extraordinary and we are exceptional. Because marketplace এ যাইতে হবে, so সেখানে নিজেকে যাই করতে হবে। হচ্ছে যেটা আমরা নিচেদারে আরেকটা উদাহরণ বলেছিলাম যে 2 টাকার সুতা উনি বিক্রি করেই ছাড়বে, যার দরকার নাইলন সুতা, এবং সে ওটা কিনেই ফেলবে যে হ্যাঁ আসলে এটা হলে আমার কাজ হবে। সো আস্তে আস্তে জিনিসগুলো গ্রো করবে, এটা আসলে একদিনে আসে না। এক্সারসাইজ, বিভিন্ন পরিবেশ দেখা, সবকিছু দেখা, আর প্রচুর ওয়েবসাইটটাই ভিজিট করবেন, অনেক কিছু দেখবেন, দেখবেন ঠিক কিভাবে কাজ করে। কোনো একটা জিনিস না বুঝতে লাগলে ইন্সপেক্ট করে দেখে নেবেন যে আসলে এটা কিভাবে হয়েছে। এখন তো দেখলেনি কোথায় জাভাস্ক্রিপ্ট লোড হয়, ওই স্ক্রিপ্টের ওটার উপর ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট আপনার সামনে কি কোড লিখছে ওটাও এসে পড়বে ওখানে। তো যদিও অনেক জায়গায় এনক্রিপ্ট করা থাকে, ওটা ডিক্রিপ্টেড টুলও পাওয়া যায় অনেক অনলাইনে, তো এগুলো আপনাদের খুব হেল্প করবে। পুরাটাই তো HTML লেখা আছে, শুধু যেখানে PHP এর ইউজ হবে ওখানে সে PHP এর কল করছে। যেহেতু আমরা PHP তে এখন যাচ্ছি না, সো আমরা আমাদের মেইন দরকার কি HTML এর ডিপটা, যেহেতু ফিল্ড আর ইনপুটটা, দেন ওটার জন্য CSS টা। সো আমাদের এই ক্লাস ধরে CSS ফাইলের মধ্যে গিয়ে খোঁজ করা যে এটার জন্য তুমি কোন CSS লিখছো। এখানে এসে আমার সাপোজ ওখান থেকে আমি নাম দেখবো, সে উপরে কোনটা ইনক্লুড করছে সেই ফাইলটার মধ্যে এসে আমি ওটাকে খোঁজ করবো, তাহলে একটু পেয়ে যাবো যে এই ক্লাসের জন্য কোন CSS-টা লিখছে। তো আমি ওটা অ্যাপ্লাই করে দিলে তো আমার অটোমেটিক হয়ে যাবে। তুমি বাইপেতে কি হবে সেটা যদি ইউএসএফ থেকে তো অটোমেটিক নিতে গেছে এজ এ ইউজ অফ জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আইডেন্টিফাই করছে। তাহলে কেটে মানে CSS দিয়ে করাটা আপনার কাছে অনেকটা, তখন আপনি কি করবেন? তখন আপনি ওই বেসটাই নেবেন, সার্চ লেখাটা নাই, আপনি শুধু এই ইমেজটা নেবেন, এই ইমেজটা নিলেন। এখন ইমেজের মধ্যে তো আপনি লিখতে পারবেন না, সার্চ ইমেজের মধ্যে যদি আপনি একটা ইনপুট ফিল্ড নেন, তখন তাহলে আপনার সেই জিনিসটা সামনে আসলো কি একটু, বাট এটা তো আর কাউকে দেখানো যাবে না, এটা তো আমার ইয়া করতে হবে। সো এটা আমি এখন CSS আর ব্যাকগ্রাউন্ড অপোসিটি আপনি কমাই দিতে পারেন, আর এটা এই শুধু ইনপুট ফিল্টার কিন্তু, আর এটার ব্যাকগ্রাউন্ডটা আপনি ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। CSS এর ডিফারেন্ট প্রপার্টি আছে তার জন্য। তখন কি হবে? তখন মনে হবে যে তখন আস্তে আস্তে যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হইতে হইতে একটা পর্যায়ে CSS অ্যাপ্লাই করলে দেখবেন এটা নাই হয়ে গেছে, মানে এটা আর ভিজিবল না, সামনে দেখা যাচ্ছে না, বাট এখানে লেখা যাচ্ছে। লেখা যাচ্ছে কেন? কারণ ওই ইনপুটটা আছে। তাহলে আপনার সার্চটা দেখতে ওরকম হলো, বাট কাজ কিন্তু ভেতরের ওই ইনপুটটা করতেছে, বাট ইউজার মনে করতেছে না এটাই মনে হয় সার্চ। এটা হচ্ছে CSS দিয়ে বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়। ওটা ছবি একটা জাস্ট ইমেজ।
এগুলো কি দিয়ে ফাউন্ডেশন দিয়ে করা তা ওই ডাইরেক্ট ইমেজ, আচ্ছা আপনার এই সাইড যা ইমেজ বা আইকন লাগবে আপনার এখান থেকে নিয়ে নেবেন। এখানে এর মধ্যে মিলিয়নস আইকন, এখানে সব পিএনজি আকারে ছোট ছোট আইকন আছে। দেখেন আমি যদি সার্চ করি, সার্চের আইকন খুঁজতেছি, এই দেখেন দেখছেন এই আইকনগুলো আছে এখানে। এখান থেকে জাস্ট মনে করেন আপনি এখন এই আইকনটা ইউজ করলেন, এই যে আইসিও ফাইল না, আইসিও ফাইল আমরা বলেন তো কোথায় দিই? এখানে যেটা ইউজ করা হয় না ওটা থাকে আইসিও না, কিছু তো দিবে। এই যে আমি কালকে যখন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করছি, এই ইমেজকে আমি নিজে আঁকছি বা কিছু বানাইছি, আমি কি লিখছি? প্রবলেম সলভিং লিখে ইমেজে ক্লিক করছি, তাহলে এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি বসাই দিছি। দেখেন প্রত্যেকটা জিনিস আমি যখন জাভাস্ক্রিপ্ট লিখছি, আমার এই ইমেজ দিছে, আমি এখানে এনে বসাইছি। প্রত্যেকটার সাথে যে সিএসএস দেন এইচটিএমএল এর গুলাতে এইচটিএমএল, এগুলা কোথা থেকে পাইছি আমি? কারণ আমি চিন্তা করতেছি এটার সাথে আমার কি বসাইতে হবে। আপনি যে কথাটা বললেন যে কি দিয়ে সার্চ দেবো, এটা মনে রাখতে হবে। সো এটা হচ্ছে ডিপেন্ড করে, আপনি সাপোজ আমি ল্যাপটপ সেল করতে আসছি, সো আমি গুগলে ল্যাপটপ লিখলে সে তো আমার মিলিয়নস ল্যাপটপের ছবি দিবে, ওখান থেকে আমি অ্যাট্রাকটিভ যেগুলো আছে এনে বসাই দেবো আমার পাওয়ার পয়েন্টে, দেন আমি আপনাদের দেখাবো। গুগল কখনো না করে না, গুগল এমন একটা কেউ সেটাই দেখাবে। সো এই দিক দিয়ে অন্তত আই লাভ গুগল, এই দিক থেকে যে কারোর সাথে ইয়া করে না যে তুমি প্রাইম মিনিস্টার দেখে তোমার লাল রোজ দেখাবো, আমি ম্যাঙ্গো পিপল দেখে আমার ইয়েলো রোজ দেখাবে, তা না। সত্যি কথা দিবে না যাই, আমরা অনেক বহুত ভেজাল আছে, উই আর অল স্লেভ, ওই হিসাব না করি। সো এটা হচ্ছে এইটুক মাথায় রাখলেই হবে। আর এই যে মেইন জিনিস যেটা কিভাবে ওয়ার্ড থেকে বাংলাদেশ আলাদা করবেন, আর এই টুলটা চাইলে আমার থেকে নিয়ে নিতে পারেন, পিস এটা অনেক সুন্দর। আপ করে আমি সবারই শেয়ার করেছি, চাইলে সবার জন্য সুবিধা হবে, আলাদা আলাদা আমি ড্রপ বক্সে রেখে সবাইকে লিংক দিয়ে দেব। First batch of product test, and I have not lot of some teaching experience. So from there, every time when I entered in classroom, me with Lincoln, we run different types of campaign on different types of programming language in our university. And so most of the time it was really awesome experience. So we actually like to teach. I don't know how much I know that, but actually I know very minimum level. I don't know, actually I know nothing, but I try to engage with my students or with you guys. Today I did the same things. I tried to engage with you guys and just give some motivation, and my actual goal was that keep you guys in a track or in a road that you guys can run with yourself, and hopefully I don't know how much I succeed, but hopefully you guys will be able to think yourself from now, and after getting any kind of requirements, so you guys will be able to think. Thank you for your coming. Me and so thank you, Puratrust. We are highly grateful to you for arranging such a unique opportunities, and there are two great mentors here, and we enjoyed the session, and we came to know a lot of things that we were struggling with, but after getting physical classes like that, I think we have sort out our problems and they tried their level best to solve it, and hopefully we expect a local mentor for us, and so we can learn faster, and that's it from my part. সবাই কেমন জানি মনে হচ্ছে ভাইজান আরেকটু
Today we have had a very good session with our first batch students. It was really very wonderful session, and I think it would be very effective for our students. This is the first time the Colatas arrange this kind of offline workshop, offline session, and I believe every month we should have at least 4 to 5 sessions like this. Yes. At least it's really mandatory, and I strongly believe that today's sessions was very fruitful and very effective. I'm really very pleased, and I'm overwhelmed. Actually, I'm overwhelmed. So that's all about from me. Thank you.